আজকের ভিডিওটা আমাদের অন্য সব ভিডিওর থেকে একটু আলাদা। তোমরা হয়তো অনেক চ্যানেলে এই সংক্রান্ত ভিডিও হয়তো খুঁজে পাবে না। তো আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা হচ্ছে ধরো পরীক্ষা তোমার চলে এসেছে, ধরো তোমার কোনো প্রিপারেশন নেই, তুমি উইদাউট প্রিপারেশনে পরীক্ষার হলে যাবে। সেক্ষেত্রে কিভাবে তুমি পাস নাম্বার সহ বা 50% বা 40% নাম্বার তুমি পেতে পারো, সেই নিয়েই আজকে আমাদের ভিডিওটা। এরকম অনেক স্টুডেন্টরাই রয়েছে, তোমরা জানো এতদিন স্কুল বন্ধ ছিল, তোমরা অনেকেই পড়াশোনার থেকে অনেকটা দূরে চলে গেছো। কারোর হয়তো বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ, তারা হয়তো নানান রকম কাজবাজে জড়িয়ে থাকার ফলে তারা হয়তো সেইভাবে গতানুগতিকভাবে পড়াশুনো থেকে অনেকটা দূরে চলে গেছো, বা তোমাদের হয়তো পড়াশোনার মনোযোগই একদম বসে না। তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা একদম দোরগোড়ায় চলে এসেছে, তোমরা কিভাবে না পড়েও অনেকটা ভালো নাম্বার পেতে পারো, এই নিয়ে আজকের পুরো ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি যেই পয়েন্টগুলো তোমাদের বলবো, সেই পয়েন্টগুলো তোমরা যদি খুব ভালোভাবে মাথায় রাখতে পারো এবং পরীক্ষায় যাওয়ার আগে নোট ডাউন করে যেতে পারো যে এই পয়েন্টগুলোতে তোমাকে কাজ করতে হবে, আশা করছি তুমি 30-40 থেকে 50% নাম্বারও তুমি পেতে পারো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অতসী, তোমাদের প্রত্যেককে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল ইয়োর স্টাডিতে। দেখো, না পড়ে পরীক্ষায় পাশ করার ক্ষেত্রে, বা তোমরা যদি না পড়ে কেউ পরীক্ষা দিতে যাও, এটা কিন্তু আমি তোমাদেরকে একদমই বলবো না যে তোমরা একদমই কিছু না পড়ে পরীক্ষা দিতে যাবে। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা জানাতে পারি বা বলে রাখতে পারি, তোমরা যারা পরীক্ষা দিতে যাবে, ধরো আজকে বাংলা পরীক্ষা, আগের দিন রাত্রিবেলা তোমরা পুরো সিলেবাসটাকে খুব ভালো মতো দেখে যাও। কোন কবিতা কার লেখা, কোন গল্প কার লেখা, বা কী কী রয়েছে, সমগ্র একটা ধারণা তুমি নিয়ে যেতে পারো পরীক্ষার আগের দিন। তোমাদের যদি সেইটুকুনিও সময় না থাকে, তাহলে আমি তোমাদের খুব সুন্দর সুন্দর টেকনিক বলছি, টেকনিকগুলো খুব ভালো করে মাথায় রাখবে। তোমাদের প্রশ্নের যেরকম প্যাটার্ন, আমি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের প্যাটার্নে কথা বলছি। ধরো তোমাদের এমসিকিউ এবং বড় প্রশ্ন, এই দুটো প্রশ্নই কিন্তু খুব সুন্দরভাবে থাকে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, ধরো প্রথমে আমরা এমসিকিউ পার্ট নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটাকে তোমরা দুটো ভাগে ভাগ করে ফেললাম, একটা বড় প্রশ্ন আর একটা এমসিকিউ। প্রথমে এমসিকিউর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো খুব সুন্দরভাবে প্রশ্নপত্রটাকে, যা বলছি খুব ভালো করে মনে রাখো। প্রশ্নপত্রটাকে একবারের চাইতে দুবার পড়ো। তার থেকেও আমি তোমাদেরকে একটা কথা বলবো, দেখবে তোমরা যখন প্রশ্ন পড়বে তখনই তোমরা যে অপশানগুলো থাকবে, কিছু কিছু অপশান তোমাদের দেখে এরকম মনে হবে যে অপশানটা একদমই হবে না, একদমই আনকরা, কোনো মতেই হতে পারে না, সেই অপশানটাকে আগে বাদ দিয়ে দাও। তারপরে দেখবে সি আর বি এর মধ্যে যে কোনো একটা অপশান ক্লিক করে দাও। বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে, বা এটা একটা গবেষণায় দেখা গেছে যে বেশিরভাগ প্রশ্নের উত্তর বি বা সি হয়। আর যে প্রশ্নের দেখবে এরকম অপশানে রয়েছে যে উপরের সবগুলোই ঠিক, সেই সব প্রশ্নগুলো চোখ বন্ধ করে ক্লিক করে দেবে। তাছাড়াও তোমাদের থাকে সত্য অসত্য, তোমরা যেখানে সত্য অসত্য পাবে সেখানে সব সত্য অথবা সব অসত্য করে আসবে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা 2 থেকে 3 নাম্বার পেতে পারো। এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে শর্ট প্রশ্নটা, সেই শর্ট প্রশ্ন কিন্তু কভার করে আসতে পারো। এবার আমরা বড় প্রশ্ন নিয়ে আলোচনা করি। শর্ট প্রশ্নের পার্টটা আমাদের হয়ে গেল, শর্ট প্রশ্নটিকে আমরা এভাবেই করব। এবার চলে আসি বড় প্রশ্নের ক্ষেত্রে। আমি তোমাদেরকে বারবার করে একটা কথা বলবো, শর্ট প্রশ্নই হোক কি বড় প্রশ্নই হোক, কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না। যদি তুমি প্রশ্নটাকে ছেড়ে আসো, তাহলে কিন্তু তোমার সাদা খাতা জমা পড়বে, বা তুমি সেই প্রশ্নটা লিখছো না। আর তুমি ধরো সেই প্রশ্নটা লিখলে সেটা হয়তো বা ভুল, হয়তো না, ধরো ভুলই, কিন্তু এক্সামিনার দেখবে তুমি লেখার চেষ্টা করেছো, সেক্ষেত্রে তুমি হাফ হলেও পাবে। তো সাদা খাতা যদি জমা দাও, সেক্ষেত্রে কিন্তু তুমি একটাও নাম্বার পাবে না। তো এখন আমরা আলোচনা করব বড় প্রশ্ন নিয়ে। দেখো, বড় প্রশ্ন লেখার আগে তোমাকে 2-3টে জিনিস একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে নিজের প্রতি তোমাকে কনফিডেন্স রাখতে হবে যে আমি সব পারবো, আর একদমই ঘাবড়াবে না, ভয়ও পাবে না, একদম শান্ত মাথায় কাজ করবে। তোমার প্রথম কাজটা হবে, তুমি প্রশ্নপত্রটাকে 2 থেকে 3 বার পড়বে। 2 থেকে 3 বার প্রশ্নটা পড়ার পর তুমি দেখতে পাবে যে ওই যে প্রশ্নগুলো তুমি পড়েছো, সেখান থেকে কিছু প্রশ্নর সঙ্গে তুমি ওয়াকিবহাল, বা প্রশ্নগুলোকে তুমি চেনো, বা প্রশ্নগুলোকে তুমি জানো, বা প্রশ্নগুলো তোমার সহজ লাগছে। হয়তো যে বড় প্রশ্নগুলো আসবে তার মধ্যে ধরো তোমার খুব জোর হলে 10% প্রশ্ন এরকম থাকবে যে প্রশ্ন তুমি সবার আগেই উত্তর করতে পারবে বা তাড়াতাড়ি করবে। সেই প্রশ্নগুলো তুমি খুব সুন্দরভাবে তাড়াতাড়ি তুমি করে ফেলবে। সহজ থেকে আস্তে আস্তে তুমি কঠিনের দিকে যাবে। তারপরে তুমি কি করবে, প্রশ্নগুলো বারবার করে পড়ার ফলে দেখবে তুমি কিছু একটা ধারণা পাচ্ছ ওই প্রশ্ন থেকে। তাছাড়াও একটা কথা আছে, প্রশ্নের মধ্যেই কিন্তু 30% উত্তর লুকিয়ে থাকে।
তো খুব সুন্দর করে খুব ঠান্ডা মাথায় যদি তুমি প্রশ্নগুলো পড়তে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে লিখতে পারো। ধরো তোমাকে দিয়েছে 1 নম্বর প্রশ্ন, তুমি এভাবে লিখলে যে 1 নম্বরের প্রশ্নের উত্তর নিম্নে আলোচনা করা হলো। তারপরে দেখলে ওই 1 নম্বরের প্রশ্নে ছিল পলাশির যুদ্ধ, লিখবে পলাশির যুদ্ধ নিয়ে কিছু বর্ণনা করা হলো। তারপরে তুমি লেখো তোমার মনের ভিতর যা আসছে, তুমি যা জানো। অবশ্যই তুমি কিন্তু হাজিবাজি কথা বা অতিরিক্ত বাজে কথা একদমই লিখো না। যতটা তুমি জানো বা যতটা তোমার প্রাসঙ্গিক মনে হয়েছে বা যেটা সমাজের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক সেই রকম কয়েকটা কথায় বা কয়েকটা সুন্দর সুন্দর পয়েন্টে তুমি পয়েন্ট করে সুন্দরভাবে সেগুলোকে লিখে আসো। তোমার যেটা মনে হচ্ছে তুমি সেগুলো করে আসো। এইরকমভাবে তুমি পার্ট করে প্রশ্নগুলো করো। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, যে ক্ষেত্রে বিশেষ করে বাংলা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, দেখো বাংলা কিন্তু সাহিত্যিকরা কিন্তু আমাদের সমাজের বাইরে বেরিয়ে কিছু লেখে না। তাদের জীবনে যা ঘটে বা তারা যা উপলব্ধি করতে পারে সেগুলি তাদের খাতায় রূপদান করে। সেই রকম ঘটনা কিন্তু আমাদের সাথেও কিছু ঘটে থাকে। তো সুতরাং তুমি যখন প্রশ্ন পড়বে তখন কিন্তু সেক্ষেত্রেই তুমি অনেকটা এগিয়ে যাবে উত্তর লেখার ক্ষেত্রে। তো তোমাদেরকে বলবো যে বাংলা প্রশ্নের ক্ষেত্রে তুমি খুব ভালো করে প্রশ্নগুলো পড়তে পারো। দেখো ইতিহাসের ক্ষেত্রে কি হয়, ইতিহাস হচ্ছে অতীত ঘটনা। দেখবে আমরা বড়দের সাথে কথা বলতে যদি আমি একদমই কিছু আমার পড়ার জ্ঞান না থাকে, দেখবে বড়দের সাথে কথা বলতে নানান রকম কিছু ইতিহাসের ঘটনা আমরা জেনেই যাই। তুমি সেই ঘটনা লিঙ্ক করেও কিন্তু তুমি লিখতে পারো। অবশ্যই বারবার করে বলছি প্রাসঙ্গিক কথা লিখবে, কোনো রকম অশ্লীল কথা কিন্তু খাতায় পেজে লিখে দিয়ে আসবে না। তারপরে তোমাদেরকে একটা কথা বলি, ধরো অঙ্ক, দেখবে দৈনন্দিন জীবনে কিন্তু আমাদের খুব কাজে লাগে। সে তুমি দোকানেই যাও কি তুমি বাজারেই যাও কি তুমি খাতা বই কিনতে যাও, অঙ্ক কিন্তু আমাদের কাজে লেগেই থাকে। তারপরে দেখো আমরা যদি ভূগোলের কথা বলি, ভূগোল কিন্তু পরিবেশের বাইরে কিছু হয় না। এই জল, মাটি, বাতাস যা দেখছি সেগুলোই কিন্তু ভূগোলের অংশ। সুতরাং তোমরা কিন্তু পরিবেশের বাইরে কিছুই পাবে না। আমাদের শিক্ষাটা হচ্ছে আমরা সমাজ সম্বন্ধে আরও ভালোভাবে কিছু জানবো। তো তোমরা যদি কিছু না পড়ে পরীক্ষা দিতে যাও, তোমরা একটু সচেতন থাকবে, মাথাটা ঠান্ডা রাখবে এবং প্রশ্নগুলোকে ভাববে যে তোমার কোনো বন্ধুর একটা সমস্যা, তোমাকে সেটা খুব সুন্দরভাবে একটা ছকের সাহায্যে সমাধান করতে হবে। তোমার মনে যা আসছে তুমি যতটা পারছো সেগুলোকে প্রাসঙ্গিকভাবে খুব সুন্দর করে পয়েন্ট করে তুমি সাজিয়ে দিয়ে চলে আসো। একটা প্রশ্নও কিন্তু তুমি ছেড়ো না। হয়তো তুমি একদমই কিছু জানো না, কিন্তু প্রশ্নগুলো কিন্তু একদমই তুমি ছাড়বে না। যতটা পারছো, যতটা মনে হচ্ছে ততটা লিখে দিয়ে চলে আসো। কিছু না লেখার থেকে কিন্তু লিখে আসা অনেক ভালো। সাদা খাতায় কিন্তু নাম্বার দেওয়ার জায়গা থাকে না, কিন্তু যদি তুমি কিছু লিখে আসো সেক্ষেত্রে এক্সামিনাররা কিন্তু তোমাদেরকে নাম্বার দিয়েও দেয়। ধরো আমি তোমাকে বলছি কিছু 5 নাম্বারের প্রশ্ন, একটা 5 নাম্বারের প্রশ্ন রয়েছে, সেক্ষেত্রে তুমি ধরো 2 পেজ লিখলে, তোমাকে কিন্তু এক্সামিনার 1 নাম্বার হলেও দেবে। তুমি যদি এরকমভাবে 1 নাম্বার করে পাও বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে, তাহলে কিন্তু অনেকটা নাম্বার তোমার জড়ো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে হয়তো তোমার 20 বা 15 কিন্তু ওখান থেকে জোগাড় হয়েই যাবে। আর এদিক থেকে তুমি শর্ট প্রশ্ন যেভাবে সত্য অসত্য করবে বা যেভাবে আমি তোমাদেরকে বললাম বি আর সি করতে, তুমি সেখান থেকেও হয়তো 7, 8 কি 10 পেয়েই গেলে। এইভাবে দেখো তোমাদের পাস নাম্বারটা কিন্তু উঠে যায়। তারপরে তো তোমাদের প্রজেক্ট থাকে, মাধ্যমিকের ক্ষেত্রে 10 থাকে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 20 থাকে, স্কুল থেকে তো সেই নাম্বারটা দিয়েও দেয়। তাহলে কি সেই নাম্বারটাও আমরা কিছুটা পেয়ে যাচ্ছি। তোমরা যদি এইভাবে বুদ্ধি করে কাজ করতে পারো, আশা করি তোমরা অনেকটা নাম্বার পেয়ে যাবে। এইভাবে আমি তোমাদেরকে যে টিপসগুলো বললাম সেই টিপসগুলো ফলো করবে এবং মাথা ঠান্ডা করে রাখবে। প্রশ্নপত্রকে ভাববে তোমার বন্ধুর একটা সমস্যা, সেই সমস্যাটাকে তুমি তোমার মতো করে সমাধান করে লেখার চেষ্টা করো। দেখবে তুমি অনেকটা ভালো নাম্বার পাবে এবং নিজের প্রতি কনফিডেন্স রাখবে, ভাববে যে আমি সব পারবো, যা পারবে যেটা বুঝছো সেটাই লিখে আসো। দেখো ভালো নাম্বার নিয়ে পাস করবে। হয়তো বা 60%, 70% পাবে না, কিন্তু 40%-এর উপরে হয়তো পাবে যদি এই টিপসগুলো ফলো করতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি তোমাদেরকে বারবার করে বলছি, যারা পড়াশোনা করছো, যারা প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য একদমই নয়। যারা একদমই প্রিপারেশন নিতে পারছো না বা পড়তে পারো নি, তোমাদের লকডাউনের জন্য আর্থিক অবস্থা ভালো নয়, কাজবাজে চলে গেছো তোমরা, তো তোমাদের জন্য এই ভিডিওটা। যারা পড়াশোনা করছো তাদেরকে বলবো খুব ভালো করে পড়াশোনা করতে, এবং যারা ভিডিওটা দেখছো এবং পরীক্ষার আগের দিনও দেখছো তোমরা, তোমাদেরকে বলবো সিলেবাসটা খুব ভালো করে দেখে যাও। সিলেবাসে কী কী রয়েছে সেই জিনিসগুলোই বারবার ভাবো, দেখবে অনেক কিছুই রসদ পেয়ে যাচ্ছ। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, সব কিছু কিন্তু পরিবেশের মধ্যে, তুমি যা দেখছো, যা নিয়ে চলছো, সব কিছুর মধ্যেই কিন্তু পড়াশুনো রয়েছে। তো না
চোখ কান খুলে প্রশ্নের উত্তর দাও, নিজের বুদ্ধি বিবেচনাকে কাজে লাগাও, দেখবে অনেকটা ভালো রেজাল্ট করবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তোমরা যদি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাও সেটাও আমাকে জানিও। তো ভিডিওটা এত দূর অবধি দেখে থাকলে অবশ্যই একটা লাইক করো, এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে। আর তোমার যদি ভিডিওটা দেখে হেল্পফুল মনে হয় তুমি তোমার বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে পারো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরের দিন দেখা হবে অন্য কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।